স্বাগত নিয়মিত আয়োজন এখন প্রকাশের সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। ঐক্যের মাঝেই ফুটে উঠেছে অনেকের সুর। জুলাই সনদ, গণভোট, পিআর নিয়ে মুখোমুখি অবস্থানে বড় দুই দল। আলোচনার টেবিল থেকে বল চলে যাচ্ছে রাজপথে, ময়দানে। বিবাদমান পরিস্থিতি কি ঝুঁকির মধ্যে ফেলবে জাতীয় নির্বাচনকে? এ নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন ঢাকা ৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নবিউল্লাহ নবী, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। আপনাদের তিনজনকে স্বাগত আজকের আলোচনায়। শুরুতে নবিউল্লাহ নবী, আপনার কাছেই আসি। প্রতিদিনই মাঠে ময়দানে রাজনৈতিক নেতারা যাচ্ছেন, কথাবার্তা বলছেন। আজকেই মানে আপনার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি ঠাকুরগাঁয়ে আছেন গত দুদিন থেকে, বিভিন্ন নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছেন। তিনি সরাসরি আজকে মানে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে জামায়াত, এমন অভিযোগ করেছেন। এই ধরনের অভিযোগ কেন বিএনপি মহাসচিব, যেখানে অনেক কিছুই এখন আলোচনার টেবিলে আছে, একটি রাজনৈতিক দল আরেকটু রাজনৈতিক দলের মানে সরাসরি নাম উল্লেখ করেই তিনি বলেছেন যে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে। সবাই তো নির্বাচন চায়, এর ভিতর এই ধরনের অভিযোগের কারণ কি বলে মনে হয় আপনার? আসলে আমাদের মহাসচিব যে কথাটা বলেছেন, কিছু আজ করতে পেরেছেন বলে উনি এই কথাটি বলছেন। কারণ আমরা এখন আগের কথা চলে যেতে হয় যে আমরা সংগ্রাম করেছি একটা স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘ 17টি বছর। আমাদের এদেশের মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, ভোটার অধিকারের জন্য এটা সবাই মিলে কিন্তু আমরা আন্দোলনটা করছি। এখন স্বৈরাচারী সরকার পতন হওয়ার পরে এক এক সংগঠন এক এক বক্তব্য দিচ্ছে। তো জামাতের কথা যেটা আপনি প্রশ্ন করলেন, জামাত এখন তারা কোন পথে হাঁটছে এটা বোঝা মুশকিল। তারা নির্বাচনে যাবে না যাবে না, আবার নির্বাচনের মাঠও আছে, প্রার্থী ঘোষণা করেছে। হ্যাঁ, প্রার্থীও ঘোষণা করেছে। এখন জামাত এক এক সময় এক এক দাবি, তারা এই জুলাই সনদ, পিআর এইসব ইত্যাদি। এখন তো আমাদের আগে আমাদের নির্বাচনটা করতে হবে, কারণ 17টি বছর এই দেশে ভোটারবিহীন নির্বাচন হয়েছে, নির্বাচন কোনো দলই করতে পারেনি। এখন যদি আমরা এই বিভিন্ন দাবি ধরে যদি আমরা বিভিন্ন বক্তব্য রাখি, তাহলে এটা নির্বাচনের যে কোনো সময় ব্যাঘাত ঘটতে পারে। আমাদের আওয়ামী লীগ একটা প্রতিপক্ষ, এটা জামাতেরও, এনসিপিরও, বিএনপিরও একটা প্রতিপক্ষ দল মনে করছে। এখন জামাত যদি এইসব বক্তব্য রাখে, এটা রাখছে জামাতের এক এক সময় এক এক ভাষায় সে কথা বলছে। আমরা দেখছি কয়দিন খুব জামাত এনসিপি একসাথে কাজ করতেছে, কিন্তু এর মধ্যে আবার জামাত আবার এনসিপিকে বয়কট করে আবার তারা আলাদা আবার আমরা এই কথা তো শুনি যে বিএনপির সাথেও এনসিপি আছে বা কথাবার্তা চলছে। যাক, সবার সাথে তারা কথা বলে, আবার অনেকের সাথে তাদের মনের মিল হয় না বা আচ্ছা, শেষ করতে মতবিরোধ হয়ে যায়। এখন আমাদের, আপনি যে প্রশ্নটা করলেন জামাত কোন পথে হাঁটছে, আওয়ামী লীগ যেমন সবসময় ক্ষমতার কথা বলছেন যে জামাত একটি জঙ্গি পার্টি, জামাত একটি সন্ত্রাসী পার্টি। এখন জামাতের যে কর্মকাণ্ড বর্তমান, তারা কি সেই আগের পথে হাঁটছে নাকি তারা নির্বাচনে এত ভয় পাচ্ছে কেন? আগে নির্বাচনটা হোক, সুষ্ঠু লেভেল প্লে একটা নির্বাচন হোক, তাহলে ক্ষমতা যে আসে। তার মানে জামাতকে আপনারা সন্দেহের চোখেই দেখছেন এখনো? জামাতের কর্মকাণ্ড আপনাদের কাছে মনে হচ্ছে যে নির্বাচন আয়োজনের পক্ষে পরিপন্থী? না, আমরা তো
দেখছি যে জামাতের তাদের বক্তব্য কথাবার্তায় তারা নির্বাচন একবার বলে যাবে, একবার বলে নির্বাচন যাবে না। হ্যাঁ, শেষ পর্যন্ত কি তারা নির্বাচন বয়কট করে, আওয়ামী লীগ যে বারবার বলতো যা জামাত একটা যে কোনো সময় সহিংসতা করতে পারে বা সহিংসের পথে হাঁটতে পারে, বা তাদের আমার মনে হচ্ছে একটা ভয় কাজ করতেছে নির্বাচনে গেলে তারা নির্বাচনে হেরে যাওয়ার ভয়। ধন্যবাদ নবীল নবী, আমরা আপনার পয়েন্টটা ধরতে পেরেছি। ওকে জনাব ফুয়াদ, আজকে মানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একটা আলোচনা সভা চলছিল, সেখানে আপনার সহকর্মী এবং আপনার দলের চেয়ারম্যানও তিনিও এই জামাত বিএনপির অনেককে নিয়ে আজকে কথা বলেছেন। তিনিও বলেছেন তার যদি সুযোগ থাকতো তাহলে তিনি মিলাদ মাহফিলের আয়োজন করতেন তাদের ঐক্য প্রতিষ্ঠায়। তো যাই হোক, মঞ্জু ভাই সেটা বলেছে। আপনি মানে এই বিএনপি জামাতের অনৈক্য আপনি দেখতেছেন, এর ফলে কি অস্থিতিশীল পরিস্থিতির ভিতর চলে যাচ্ছে না দেশ? আপনি কি মনে করেন? ধন্যবাদ। হিস্টোরিক্যালি যদি আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসনের প্রশ্ন দেখেন, এই দুইটার সাথে বিএনপি জামাত জড়িত বিভিন্ন ফর্মে। হিস্টোরিক্যালি আওয়ামী লীগকে যারা রাজনীতিতে পুনর্বাসন করেছে, ৭৯-তে দেখেন, ৭৫ পরবর্তী আওয়ামী লীগ দেখেন ভেঙে ৪ টুকরা হয়েছিল। এই ৪ টুকরাই কিন্তু আপনার ৭৯-র পার্লামেন্টে নির্বাচন করেছে, এবং তখন কিন্তু নভেম্বরের যে বিপ্লব হয়েছিল, এই বিপ্লবের পক্ষের অনেক শক্তিরা, জাসদের কিছু অংশ থেকে কিন্তু প্রকাশ্যে বলা হয়েছিল যে আওয়ামী লীগকে যেন নির্বাচন করতে না দেওয়া হয়, কারণ তাহলে যেটা হবে যে দিল্লির আধিপত্যবাদ আবার নতুন করে কায়েম হবে। কিন্তু সেটা হয়নি, এবং স্যাডলি আমরা দেখলাম জামাত যখন আবার 94, 95, 96-তে আওয়ামী লীগের সাথে মিলেমিশে আন্দোলন করলো, তখন কিন্তু আবার এই যে বিএনপি এবং জামাত মিলে জাতীয়তাবাদী ফ্রন্টের যে একটা ঐক্য তৈরি হয়েছিল 91 নির্বাচনে এবং পরবর্তী সংসদে, সেটা আবার ভেঙে গেল। রেজাল্ট যেটা হয়েছে যে 21 বছর পরে আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হয়ে গেছে। তাহলে বিএনপি এবং জামাতের হিস্টোরিক্যাল লায়াবিলিটি আছে কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রশ্নে এবং দিল্লির আধিপত্যবাদের প্রশ্নে। অতএব সেই জায়গায় তারা পরিকল্পিতভাবে দিল্লিকে টেনে নিয়ে আসছে, ব্যাপারটা তা না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভিন্ন আইডিয়া ছিল যে সবাইকে রাজনীতি করতে দেওয়া, ফ্রি স্টাইলে ডেমোক্রেসি থাকা, কিন্তু এটার রেজাল্টটা মারাত্মকভাবে রাষ্ট্রের জন্য ক্ষতিকর হয়েছে। ঠিক একইভাবে জামাত তখন গোলাম আজম সাহেবের নাগরিকত্বের মামলার রায়, বিএনপির সাথে ভুল বোঝাবুঝি, বিএনপিকে শিক্ষা দেওয়া, এগুলো মিলায়া জেরা এবং তার 71-এর দায় মিটানোর একটা জায়গা বোধ করেছে আওয়ামী লীগের সাথে আন্দোলন করলে এই আলোচনাটা আর থাকবে না, এই টাবুটা চলে যাবে। কিন্তু দিন শেষে যেটা হয়েছে যে আওয়ামী লীগ রাজনীতিতে পুনর্বাসিত হয়েছে, এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করবার সবচেয়ে বেশি মাসুল বিএনপি জামাতকে দিতে হয়েছে বাংলাদেশের হিস্ট্রিতে। গত 16-17 বছরে দেখেন জাতীয়তাবাদী এবং টোটাল ইসলামিক ব্লক বাংলাদেশপন্থী রাজনীতি যারা করছে সবাইকে দিতে হচ্ছে কিনা। এখন সেই জায়গাতে হচ্ছে যে তাদের ভিতরকার এই দ্বন্দ্ব বাংলাদেশের স্বার্থের বিপক্ষে যাচ্ছে। এই জন্য আমরা বারবার বলেছি, এর আগেও আমরা দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি থেকে শুরু করে এই 3-4টা দলের ভিতরে একজনের বিরুদ্ধে আরেকজনের যে কাদা ছোড়াছড়ি, এইটা বাংলাদেশের রাজনীতির জন্য সুখকর না। আপনি পলিটিক্যাল কম্পিটিশনে যান, রাজনীতির প্রতিদ্বন্দ্বিতাতে যান, ফেব্রুয়ারিতে নির্বাচন আসতেছে, এখনো ম্যানিফেস্টো নিয়ে সিরিয়াস আলোচনা নাই। আপনি ডিসেম্বর মাসে খালি এইটা করে দিবেন, সেটা করে দিবেন, এটা করে দিবেন, এই কড়াকড়ির ম্যানিফেস্টো দিবেন। একটা হুদা ম্যানিফেস্টো বাংলাদেশে পলিটিক্যাল পার্টিগুলো দেয়, যেগুলো নিয়ে কোনো সিরিয়াস বিতর্ক করবার সময়টা পর্যন্ত থাকে না। তাই আমরা বোধ করছি যে সকল রাজনৈতিক দল যারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিল, তারা জাতীয় শত্রু সাপেক্ষে তাদের রাজনীতিকে ফ্রেম করা দরকার। জাতীয় শত্রুর প্রশ্নে এবং মিত্রর প্রশ্নের ভূমিকা পরিষ্কার করা দরকার। এবং এই বিএনপি ঘরানার এবং অন্য ঘরানার, এনসিপি থেকে মাঝে মধ্যে জামাত নিয়ে এমন এমন কথা শুনি যেগুলো এক্স্যাক্টলি আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। তাহলে প্রশ্নটা হচ্ছে কি, আপনি কাকে কার শত্রু বানাচ্ছেন? আপনারা তো কেউ শত্রু না একজন আরেকজনের। 16 বছরে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন, মুসলিম ছিলেন, ফ্যাসিবাদের মানে জুলুমের শিকার হয়েছেন, জেলে ছিলেন, ক্রসফায়ারে গেছেন, সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ এই ফোর্সগুলোই তো বাংলাদেশপন্থী ফোর্স। অতএব সেই জায়গায় আমরা বারবার বলেছি যে আসেন একটা কনস্ট্রাকটিভ পলিটিক্স করেন, নির্বাচনের রাজনীতিটা করেন, সনদের রাজনীতিটা করেন, আওয়ামী দিল্লির আধিপত্যবাদের বিপক্ষে আগামী দিনের বাংলাদেশটাকে কিভাবে ঘুরে দাঁড় করাবেন, শহীদ জিয়ার রাজনীতিটাকে কিভাবে ফিরায় নিয়ে আসবেন, সেই পলিটিক্সটা সবাই মিলে করেন। এবং সেটা করতে না পারলে দিন শেষে আপনারা মনে করছেন এক পক্ষ আর এক পক্ষকে হারাবেন, আসলে কালেকটিভলি সবাই হারবেন, পরাজিত হওয়ার, সবাই মিলে পরাজিত হবেন। ধন্যবাদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
আরিফুল ইসলাম আদিব, এনসিপির পক্ষ থেকেও কিন্তু এনসিপির যেসব নেতারা বক্তব্য রাখছেন, বিভিন্ন মানে একাধিক নেতারা বা যারা বক্তব্য রাখেন, তাদের বক্তব্য দেখা যাচ্ছে যে অনেক অবিশ্বাসের জন্য বড় দুই দলকেই তারা দুষছেন। বিএনপি জামায়াত কি আপনার মনে হয় দলীয় স্বার্থে আটকে গেছে, দেশ বা জনগণের স্বার্থের ভুলে গিয়ে? ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে উপস্থিত সিনিয়র রাজনীতিবিদরা এবং একই সাথে যারা দেখছে সবাইকে আবারও ধন্যবাদ জানাই। আজকে একটি ঐতিহাসিক দিন, নূর হোসেন দিবস। 90-এর আন্দোলনে তিনি জীবন দিয়েছেন এবং তাকেও স্মরণ করি এবং তার জন্য দোয়া রইল। দেখেন, বিষয়টি হচ্ছে যে আমরা অনেক আগে থেকে বলছিলাম জুলাই সনদের ইস্যুতে আমরা বারবার বলে আসছি যে এটার একটা মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ হয় এবং আইনি ভিত্তি দেওয়া। তো সেই জায়গা থেকে আমরা দেখলাম বিএনপি এবং জামাত তারা বিভিন্ন তাদের রাজনৈতিক পজিশন নিয়েছে এবং সেখান থেকে বারবার সরছে কিংবা এগিয়ে গেছে। এবং বিএনপি তো প্রথম দিকে বলেছিল যে জুলাই সনদের আসলে এখন পর্যন্ত তাদের মৌলিক সংস্কার বেশ কয়েকটা বিষয় আসলে তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে এবং প্রথম দিকে বলেছিল আইনি ভিত্তি চায় না, পরবর্তীতে তারা সেই জায়গাটিতে রাজি হয়েছে, সেজন্য তাদেরকে সাধুবাদ জানাই। আবার জামাতের ক্ষেত্রে যেটা হচ্ছে, জামাত পুরো ঐক্যমত কমিশন প্রক্রিয়ায় তারা একই প্রসেসে আগাইছে, শেষের দিকে তারা এসে তাদের যে নিম্নকক্ষে পিয়ার সেটি নিয়ে পুরো মাঠে আন্দোলন করছে এবং আন্দোলনের পুরো প্যাটার্ন দেখলে আপনার বোঝা যাবে যে এটি আসলে কোনো দাবি আদায়ের আন্দোলন না, মূলত হচ্ছে রাজনীতিতে তার যে শক্তি কিংবা তার শক্তি প্রদর্শন কিংবা প্রাসঙ্গিকতা। কারণ জাস্ট এটা কি বলে নিয়মতান্ত্রিকভাবে জাস্ট জেলা উপজেলা পর্যায়গুলোতে করছে। কারণ যদি এটা আপনার বেসিক পয়েন্টটা হয় তাহলে তো এই দাবিটা ঐক্যমত কমিশন শুরুর প্রথমেই 8টি দল বলেন কিংবা 6টি, তখনই তারা এটা একটা সমাবেশ করে ঐক্যমত কমিশনকে দাবি জানিয়ে আলোচনাটি তুলতে পারতেন, সেটি কিন্তু তারা তুলে পুরো আলোচনার শেষে এসে যখন উচ্চকক্ষে পিআরের বিষয়ে সবাই একমত হয়েছে, শুধুমাত্র বিএনপি আর এনডিএম তারা হচ্ছে কিছুটা দ্বিমত করেছে, সেই জায়গা থেকে জামাত যখন আবার আরেকটু এগিয়ে গিয়ে হচ্ছে নিম্নকক্ষ পিআর দাবি করছে, তখন বিষয়টা হইল কি যে উচ্চকক্ষের জায়গায় যে জাতীয়ভাবে যে একটা একমত, আমরা তখন বলতে পারতাম বিএনপিকে যে আপনি ব্যতীত সবাই এক। এখন কি হয়েছে, বিএনপিও বলতেছে যে দেখো জামাত, আমি যদি উচ্চকক্ষ পিআর রাজি তাহলে জামাত তো এসে নিম্নকক্ষেও আমার দাবি করবে, তাহলে আমি তো আমার পলিটিক্যাল পজিশন থেকে হারবো না। এই যে ধরেন পলিটিক্যাল পজিশনে হার না মানা কিংবা হচ্ছে লজিক্যাল জায়গা থেকে এই জায়গাগুলো হচ্ছে আমাদের এখানে সংকট বাড়ছে। তাহলে তো সেই কথা আমি যেটা বলছি যে দলীয় রাজনীতি বা দলীয় স্বার্থ সেটা তো অবশ্যই, এটা তো আরো বেশি সামনে যত যাবে স্পষ্ট হবে। এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে জুলাই সনদের ইস্যুতে 17 তারিখ যেদিন হচ্ছে স্বাক্ষর অনুষ্ঠান করলো, তার আগে জামাতের পজিশন এবং এখন যেভাবে ঘুরতেছে এবং সরকারের পক্ষ থেকে বলা হলো 1 সপ্তাহ সময় দেওয়া, এবং এর বাহিরে বিএনপি জামাতের বাহিরে আসলে বাংলাদেশে শাসনতান্ত্রিক ব্যবস্থার একটা মৌলিক পরিবর্তনের জন্য লাস্ট 10 বছরে বাংলাদেশে যে দলগুলো এখানে নতুন করে কাজ শুরু করেছে, গণতন্ত্র মঞ্চের কিছু দল, এবি পার্টি, গণ অধিকার এবং আমাদের এনসিপি, আমাদের একটা সম্মিলিত প্রয়াস ছিল যে দুটি দলকে অন্তত এই মৌলিক সংস্কার প্রশ্নে এক করার ক্ষেত্রে আমরা নানাভাবে বৈঠক করার চেষ্টা করেছি। কিন্তু যেটি হচ্ছে যে ক্ষমতার প্রশ্নে এই যে দুই দল মাঠে হুঙ্কার দিচ্ছে এবং কেন জানি মনে হচ্ছে তারা আবার নিজেরাও একটা সমঝোতার মধ্যে যাচ্ছে, রাজনীতির মাঠটা দুই দলের ভিতরে মানে সীমাবদ্ধ রাখার জন্য, যে অন্য যে নতুন সংস্কার নিয়ে মৌলিক পরিবর্তনে যে দলগুলো আছে তাদেরকে ফ্রেমের বাহিরে রাখারও একটা বাসনা হইতে পারে। কারণ তারা যেভাবে সিনিয়র রাজনীতিবিদরা একজন বক্তব্য দিচ্ছেন, বিএনপির অনেক প্রায় বেশ কয়েকজন, আমির খসরু ভাই থেকে শুরু করার কয়েকজন স্থায়ী কমিটির সদস্য, মেজর হাফিজ, তারা স্পষ্ট এই বক্তব্য কিভাবে দেন যে কিসের জুলাই সনদ আর কিসের ঐক্যমত কমিশন, স্পষ্ট এইভাবে কোট করে, বিশেষ করে মেজর হাফিজ ওনার বক্তব্য আছে যে কিসের ঐক্যমত কমিশন আর কি, ভোটটা আগে হবে তারপর বাকি সব। আমির খসরু ভাই বলছেন যে কোনো সনদ টনদ কোনো কিছু হবে না, 31 দফার ভিত্তিতে রাষ্ট্র চলবে। ফলশ্রুতিতে আগস্টের পূর্বে তাদের যে 31 দফা এবং সেই 31 দফার ভিত্তিতে তো এই গণঅভ্যুত্থান হয় নাই। আমি যদি পলিটিক্যালি ক্রিটিক করতে যাই তাহলে আমার এই বলাটার স্কোপ আছে যে আপনার 64 দল 54 দল মিলে
31 দফা, 27 দফা কিংবা গণ অধিকারের তখন সম্ভবত 9 দফা বা 10 দফা, এবি পার্টিরও একটা দফা ছিল, মানে নির্বাচনের পূর্বে। এই দফার ভিত্তিতে আসলে অভ্যুত্থানটা হয় না, এটা ফেল করছে একবার প্রজেক্ট। ফেল প্রজেক্টও আবারও রাজনৈতিকভাবে হচ্ছে চাপিয়ে দেওয়ার জাতির উপরে, এটা আমি মনে করি তাদের একটা ভুল সিদ্ধান্ত। ধন্যবাদ ধন্যবাদ আরিফুল ইসলাম আদিব। আমরা এই ইস্যুতে এনসিপির ভূমিকাও আপনার কাছে জানতে চাইবো বিরতির পরে। আমরা একটা বিরতিতে যাচ্ছি, দর্শক ফিরে আসছি একটু পরে, আমাদের সাথেই থাকুন। নবিউল্লাহ নবী, মানে আপনি জানেন যে কাল জামাতে সমাবেশ আছে, এই সমাবেশ থেকে গুরুত্বপূর্ণ বার্তা, বিশেষ করে আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ বার্তা আসবে এরকমটা বলা হচ্ছে জামায়াতের তরফ থেকে। তো জামায়াত আলোচনার টেবিল থেকে রাজপথে চলেই গেল। তারা এতদিনে হুঁশিয়ারি দিচ্ছিল কাল তারা রাজপথে কর্মসূচির ঘোষণা দেবে। তো বিএনপি এটাকে কিভাবে মোকাবেলা করবে জামায়াত যদি রাজপথে চলে যায়, এই জুলাই সনদের ইস্যু, গণভোট ইস্যু, পিআর ইস্যুতে? জামাত যে সমস্ত দাবি দাওয়া নিয়ে অগ্রসর হচ্ছে, এটা আমরা চাচ্ছি যে আমরা এতদিন 17টি বছর যাবৎ আমরা একটা সুষ্ঠু নির্বাচন পাচ্ছি না, ভোটারবিহীন নির্বাচন, জন্য আমরা এত আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, একটা স্বৈরাচারের পতন হয়েছে। তো এখন আমরা তো উচিত সব দলেরই যে আমরা একটি সুষ্ঠু লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতা যেই আসুক একটি সুষ্ঠু ভোটের মধ্যে দিয়ে, জনগণের ভোটের মধ্যে যদি ক্ষমতা একটা দল আসে, তাহলে দেশ একটি সুশৃঙ্খল, একটি দেশে গণতন্ত্র ফিরে আসবে, দেশের মানুষের মৌলিক অধিকার ফিরে আসবে। তা আমরা সে পথে না হেঁটে যদি জামাত এক এক সময় এক এক দাবি নিয়ে তারা হাঁটছে, তো এখন দেখা যাচ্ছে জামাত আন্দোলনে নামবে, রাজপথে নামবে, বিভিন্ন দাবি দেওয়াকে সামনে রেখে তারা হঠাৎ এক এক পরিবর্তন তাদের কথাবার্তা। তারা তাদের এক নেতা কিছুদিন আগে দেখলাম বক্তব্য রাখছে, প্রয়োজনে আওয়ামী লীগের সাথে তারা জোট করবে বা আওয়ামী লীগের সাথে তারা নিয়ে তাদের ঐক্যবদ্ধ হবে। তো এই যে তাদের এক এক সময় এক এক ভাষা, 96-এ যখন আমরা সারা দেশের প্রত্যেকটা দলে আমরা আন্দোলন করেছিলাম ঐক্যবদ্ধভাবে, জামাত সহ, এবং অঙ্গীকারও করা হয়েছিল, শপথও করা হয়েছিল, কিন্তু জামাত শেষ পর্যন্ত সে পথে থাকতে পারে না। সে আবার এই আওয়ামী লীগের সাথে সে আবার জোট করে রাজপথে শেষ পর্যন্ত বেইমানি করলো, সে আওয়ামী লীগকে ক্ষমতা আসার সুযোগ করে দিল। তো জামাতের মোটিভ বোঝা খুব মুশকিল। এখন মোকাবেলা করবেন কি করে জামাতকে? জামাতের মোকাবেলা তো আমরা করব না, জামাতের আমরা মোকাবেলা করার আমরা বিশাল একটা দল, আর জামাত একটা ছোট দল, এদের সাথে আমাদের মোকাবেলা সরকার, বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার, এটা কিভাবে সরকার ফেস করবে। আচ্ছা, সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমরা মোকাবেলার জন্য প্রস্তুতি আছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আজকে উপদেষ্টা রেজওয়ানা বলেছেন যে যেহেতু রাজনৈতিক দলগুলো তারা একটা 7 দিনের সময় বেঁধে দিয়েছিল নিজের আলোচনা করে একটা সমাধানের জন্য আসতে পারে কিনা, রাজনৈতিক দলগুলো সেই সমাধানের পথে যেতে পারেনি। তো তারা বলেছে যে সিদ্ধান্ত এখন অন্তর্বর্তী সরকার দেবে এবং সবাইকে সেটা মেনে নিতে হবে। আপনি এর মানে বাস্তবতা কতটুকু দেখেন? সিদ্ধান্ত তো কাউকে না কাউকে দিতে হবে, এবং সিদ্ধান্ত দেওয়ার জন্য সরকারের সিদ্ধান্ত, এই সরকারের তো ম্যান্ডেট আছে। রাজনৈতিক দলগুলো না মানলে না, জনগণের কাছে তারা প্রশ্নবিদ্ধ হবে। এই সরকারের তো ম্যান্ডেট আছে এবং সবাই মিলে তো এই সরকারকে গঠন করতে সহায়তা করেছে। তো আপনার সরকার তো প্রতিদিন সিদ্ধান্ত দিচ্ছে, সরকার প্রত্যেকদিন ডিসিএসপি সচিব বানাচ্ছে না। তো এটা কি বিএনপি, জাতীয় পার্টি অথবা আওয়ামী লীগের কারো কাছে পরামর্শ নিচ্ছে নাকি? জামাত অফিসে চিঠি পাঠায় এনসিপির কাছে যে আমরা অমুককে উপদেষ্টা বানাইতে চাই, অমুককে আইজি বানাইতে চাই। তো সরকার তো সিদ্ধান্ত দিচ্ছে এবং সিদ্ধান্ত দেওয়াই তো সরকারের কাজ। প্রশ্ন হচ্ছে যেখানে পলিটিক্যাল কনভারসেশন ফ্যাসিলিটেট করার সুযোগ আছে সেইটা তারা সাফিসিয়েন্টলি করেছে। এখন যদি রাজনৈতিক দলগুলো নিজেরা কোনো জায়গাতে একমত হতে না পারে, সরকারকে অবশ্যই সিদ্ধান্ত দিতে হবে। ধরেন নোট অফ ডিসেন্ট আছে বিএনপির অনেক বিষয়ে এবং অন্যান্য দলেরও আছে বিভিন্ন বিষয়ে।
এখন রাজনৈতিক দলগুলো এই নোট অফ ডিসেন্ট ইস্যুতে একমত হতে পারলো না, সমাধান কি? জনগণের কাছে যেতে হবে। এই নোট অফ ডিসেন্টের ব্যাপারে জনগণের কি মতামত? তাহলে কোনো না কোনো ফর্মেতে একটা রেজলিউশনে যাইতে হবে, আদারওয়াইজ একটা জিনিস ঝুলায় রাখার ভিতরে তো সমাধান নাই। এর মানে এইটা না আমরা বোধ করছি যে আপনার সরকার রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলছে না ব্যাকডোরে, আমরা জানি যে আসলে যোগাযোগ হচ্ছে এবং ব্যাক এন্ডে প্রচুর নেগোসিয়েশন এর আগেও হচ্ছে পলিটিক্যাল পার্টিসগুলো নিজেরা নেগোসিয়েশন করতেছে, কথা বলছে। এই আন্দোলন সমাবেশে যে রেটরিক আছে, একদল আরেক দলের বিরুদ্ধে কথা বলছে, এতে মানে উদ্বিগ্ন হওয়া অথবা মানে আশ্চর্য হওয়া অথবা আস্থাহীন হওয়ার মতো কোনো জায়গা দেখতে পাচ্ছি না। বাট সকল দলকে বলছি যে শেখ হাসিনার রায় আসতেছে কদিন পরে, বাংলাদেশে প্রচুর অরাজকতার চেষ্টা ইতিমধ্যে আওয়ামী লীগ করতেছে। অতএব সেই জায়গাতে বিএনপি, জামাত, এনসিপি রাজনৈতিক দলগুলোর ভিতরে যদি দৃশ্যমান অনৈক্য দেখা যায়, তখন কিন্তু আওয়ামী লীগ এই অরাজকতার সুযোগগুলো নেবে আরো বেশি করে। দেখা যায় কি? দেখা যাচ্ছে তো, সার্টেনলি। তো সেই জায়গাটাতে হচ্ছে যে সবাই সবার মানে ভয়েসগুলোকে ডাইলিউটেড করা দরকার আর কি। টেন্স সিচুয়েশনটাকে না রেখে, টেনশনটা না রেখে নিজেদের ভিতরে কনভারসেশন, ডায়ালগে আসা দরকার, যেন কমন এনিমির জায়গাতে, জাতীয় শত্রুর প্রশ্নে আমরা যেন সবাই একসাথে লড়াইটা করতে পারি। নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হোক এবং সেটা পলিটিক্যাল কম্পিটিশনের জায়গায় থাকবে, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু শত্রু প্রশ্নে যেন আমরা এমন কিছু না করি যেন আমাদের জাতীয় শত্রু ফ্যাসিবাদ, দিল্লি তারা কোনো স্পেস পায় আমাদের কাজের মাধ্যমে, সেইটা কোনোভাবে কাম্য হতে পারে না। ধন্যবাদ আসাদুজ্জামান ফুয়াদ। আরিফুল ইসলাম আদিব, আপনারা বড় দুই দলকে অভিযুক্ত করছেন, কিন্তু আপনারা নিজেরা জুলাই সনদে সই করেননি। তো এটা মানে কতটা আপনাদের নৈতিকভাবে ঠিক হচ্ছে? সবাইকে দোষারোপ করা অথচ নিজে আমি সই করিনি। না, এখানে আমরা জুলাই সনদ বাস্তবায়নের ইস্যুতেই দেখেন, আমরা জুলাই সনদে কেন সই করিনি সেখানে খুব স্পেসিফিকভাবে আমরা 3টা দাবি করেছিলাম এবং সেটার প্রেক্ষিতে পরবর্তীতে সরকারের কিছু পদক্ষেপ ইতিবাচক হয়েছে, কিন্তু এখনও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কে জারি করবেন এবং সেই আদেশের টেক্সট এখনও স্পষ্ট করা হয়নি। এবং আমাদের যে জুলাই সনদের স্বাক্ষর না করে এখন পর্যন্ত যে সংস্কার প্রশ্ন এবং জুলাই সনদ যে বাস্তবায়ন করাটা জরুরি, সেটা এখনও আসলে প্রাসঙ্গিকতা আছে। এবং সেই জায়গা থেকে আপনারা দেখছেন যে বিশেষ করে আমরা বারবার বলেছি যে আসলে বাস্তবায়নের রূপরেখা স্পষ্ট না করে শুধুমাত্র স্বাক্ষরের একটা আনুষ্ঠানিকতা করে জনগণকে শুধু দেখানো যে হ্যাঁ আমাদের সকল সংস্কার সম্পন্ন, আমাদের আর কিছু বাকি নেই, এখন শুধু নির্বাচন আমরা শুনেছি, কিন্তু ওই যে বড় দুই দলকে দোষারোপ করছে, অবশ্যই বড় দুই দলের বিষয়টা তো স্পষ্ট। এখানে আমরা বারবার বলেছি যে দেখেন, জামাতের জায়গা থেকে জামাত বলছে স্বাক্ষর করবে না, আবার করেছে। বিএনপি স্বাক্ষর করে এখন বলছে যে সে প্রতারিত হয়েছে। তাহলে এখন বিষয়টা হয়েছে যে বিএনপি চিন্তা করছে তার যে নোট অফ ডিসেন্ট দেওয়া, তার যে আপত্তি, সেটা না রাখলে সেটা প্রতারিত হয়ে গেছে। অথচ আমরা দেখেছি এখানে ঐক্যমত কমিশন প্রথম যেই রোডম্যাপে চলতেছিল, সেই রোডম্যাপটা হঠাৎ লন্ডন বৈঠকের পরে অনেকটা পরিবর্তন হয়েছে। ঐক্যমত কমিশনের 6টা প্রস্তাব ছিল জুলাই সনদ বাস্তবায়নের বিষয়, 6টি প্রস্তাবের যে কোনো একটি হবে। এরপরে আমরা দেখলাম লন্ডন বৈঠকের পরে প্রধান উপদেষ্টা এবং একই সাথে তিনি ঐক্যমত কমিশনের সভাপতি, সেই জায়গা থেকে তিনি বললেন যে পরবর্তী নির্বাচনে তাদেরকে আপনারা প্রতিশ্রুতি নেবেন। তা আমাদের দেশের রাজনীতিবিদদের তো প্রতিশ্রুতি 54 বছর ধরেই হচ্ছে, সেই প্রতিশ্রুতি তো আসলে কোনো বাস্তবায়ন না। বরঞ্চ আমরা মনে করছিলাম যে এই সরকার একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে যারা সর্বোচ্চ ম্যান্ডেট নিয়ে আসছেন, তাদের একটা নৈতিক এবং একটা স্ট্যান্ডার্ড অবস্থান স্পষ্ট করা দরকার ছিল। কিন্তু যেহেতু এই সরকার, এই যে রিজওয়ান আপার একটু বলতে হয়, যিনি বললেন যে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে আসতে পারে না, আমি যদি বলি যে সরকারের যে উপদেষ্টারা আছেন তারাই তো কোনো ঐক্যমতে এক জায়গায় আসতে পারেন না। তাদের এক জায়গায় না আসার ফলে তাদের সেই ব্যর্থতা, তাদের কোনো রাজনৈতিক ভীষণ ছাড়া, কোনো ধরনের স্টেট নিয়ে তাদের মানে কোনো ধরনের ন্যূনতম বোঝাপড়া ছাড়া তারা সেটা দোষ চাপায় দিতেছেন এখন আবার রাজনীতিবিদদের ওপর দায় মুক্তির জন্য। ফলে বরঞ্চ উপদেষ্টাদের আমরা কখনো একই ইকোতে কথা বলতে দেখি না। রিজওয়ান আপা একটা কথা বলেন, আদিল ভাই আরেক কথা বলেন, আসিফ স্যার তিনি আরেক ধরনের কথা বলেন। ফলে উপদেষ্টাদের নিজেদের ভিতরেই যে একটা ঐক্যমত নাই, সেটার বাস্তবিক প্রকাশটা হচ্ছে সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারে না। কারণ সরকার যখন দেখে যে তার নিজেরই হাত একদিকে কাজ করে, পা একদিকে, মাথা আরেকদিকে, তখন হচ্ছে তারা একটা দোষ চাপানোর জন্য রাজনৈতিক দলগুলোর উপরে দায় চাপে। রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত আছে দেখে তো সেরা আলাদা রাজনৈতিক দল।
তো সেই জায়গা থেকে আমরা মনে করি এটা সরকারেরই একটা স্পষ্ট অবস্থান নেওয়া উচিত সেই জায়গা থেকে। ধন্যবাদ আরিফুল ইসলাম আদিব। আমাদের আরেকটা বিরতি নেওয়ার সময় আছে। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসি একটু পরে। বেস্ট আসাদুজ্জামান ফুয়াদ, আপনি একটু আগেই আলোচনা করছেন যে 13ই নভেম্বর মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘোষণা কবে হবে, সেটি ঘোষিত হবে 13ই নভেম্বর। তো আজকেই সকালে ধানমন্ডি সাজাদপুরে সাজাদপুর এবং মেরুলবাটা এবং সন্ধ্যায় ধানমন্ডিতে বাসে অগ্নিসংযোগ করা হয়েছে, যেটি আমরা দীর্ঘদিন দেখিনি, বা একসময় বাসে অগ্নিসংযোগ হলেই আওয়ামী লীগের তরফ থেকে এই বিএনপির উপর দোষ চাপানো হতো বা জামায়াত ইসলামের উপর দোষ চাপানো হতো। আবারও সেই ভীতি ফিরে আসছে। এগুলো কিসের আলামত বলে মনে করেন আপনি? একটা বিষয় তো হচ্ছে যে আমাদের রাজনীতিতে সহিংসতার জনক যদি কারো পিএইচডি থাকে সেটা হচ্ছে আওয়ামী লীগের, এবং তারা হচ্ছে আপনার প্রচন্ড ভীত টাইপের সহিংসতা করে আর কি। তারা কিন্তু ফ্রন্ট ফাইটার না। এই পুরো 16 বছরের আন্দোলন সংগ্রামে দেখেন বিএনপি জামাতকে কিন্তু তারা ফ্রন্টে ফেস করে নাই। খুবই কাপুরুষ টাইপের দল এবং নেতা কিন্তু এই দলের নেতাকর্মীরা, এবং এটা তাদের মানে আদি পিতা থেকে সবার ভিতরে এই ক্যারেক্টারিস্টিক্স আছে। বিপদে ফালায়া পালানো, নেতাকর্মীদেরকে বিপদে ফালায়া চলে যাওয়া এখানে সেখানে, এবং প্রশাসন দিয়ে মারামারি করানো। দেখবেন আপনি গত 16-17 বছরের গভর্নেন্সের ভিতরে দেখবেন বিএনপি জামাতকে তারা কোনোদিন ফ্রন্টে মারামারি করে নাই, কারণ ফ্রন্টে মারামারিতে তারা কখনো পারে নাই। তারা প্রশাসন দিয়ে গণহত্যা করেছে, তারা জেল জুলুম নির্যাতন এগুলো করেছে। এবং এই স্যাবোটাজের রাজনীতিতে আওয়ামী লীগের পিএইচডি আছে, এটা বুঝবেন হচ্ছে মতিউর রহমান রেন্টুর বই যদি পড়েন, আমার ফাঁসি চাই, সেখানে শেখ হাসিনার তো খুব ক্লোজলি কাজ করেছে। সে সেখানে বিভিন্ন সময় বিবরণ দিয়েছে যে হাসিনা বলতেছে তার নিজের নেতাকর্মীদেরকে খুন করবার জন্য টাকা পয়সা দিচ্ছে, সেই লাশ নিয়ে আবার মিছিল করতেছে, বিএনপির বিরুদ্ধে হরতাল দিচ্ছে, ভায়োলেন্স করতেছে। বিএনপির যে 91 থেকে 96 যে টেনিউর ছিল আপনার 173 দিন হরতাল করেছে। যমুনার সেতু উদ্বোধন করতে যেদিন খালেদা জিয়া যাবে মানে ফলকটা লাগাতে, যে ঘোষণা দেওয়ার জন্য, সেই দিন হরতাল দিয়েছে। যেদিন উদ্বোধন হয়েছে সেদিন হরতাল দিয়েছে। তো এই লেভেলের একটা ভায়োলেন্ট পলিটিক্যাল পার্টির নাম হচ্ছে আওয়ামী লীগ, এবং রাষ্ট্রকে প্রয়োজনে কেয়ামতের লেভেলে নিয়ে যাবে বুলডোজ করে যদি সে ক্ষমতা থাকতে না পারে। এই মানসিকতা তারা পোষণ করে। এই পরিস্থিতিতে সরকার কি করবে? সেই প্রশ্ন জায়গাতে হচ্ছে যে তার ক্যারেক্টারিস্টিক্সটা পলিটিক্যালি আমরা জানি এবং সরকারও জানে, এবং সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট ইতিমধ্যে তারা ক্লোজ ডোর মিটিং করেছে। আপনি কদিন আগেও দেখেছেন হোম মিনিস্ট্রিতে আপনার কালেকটিভলি বিভিন্ন ফোর্স নিয়ে একসাথে আইনশৃঙ্খলা বাহিনীর মিটিং হয়েছে, এবং আমরা যতটুকু খবর পেয়েছি কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটবে, বাট আমাদের গভর্নমেন্ট যথেষ্ট কনফিডেন্ট। এর পাশে হচ্ছে দেখবেন বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে শুরু করে সকল রাজনৈতিক দলের ভিতরে আওয়ামী লীগের প্রশ্নে সবার একাট্টা আছে। অতএব সেই জায়গাতে তারা এখন পর্যন্ত কোনো ছাড় দেবে না। তারা যদি রাজপথে আওয়ামী লীগকে ফেস করবার প্রয়োজন হয়, সব রাজনৈতিক দল একসাথে আবার রাজপথে নামবে, এবং তারা অন্তর্বর্তীকালীন সরকারকে যতটুকু সহায়তা করা দরকার তারা সর্বোচ্চ সহযোগিতা করবে। এই ব্যাপারে আমার ভিতরে কোনো সন্দেহ নাই আর কি। ধন্যবাদ বেস্ট আসাদুজ্জামান ফুয়াদ। আরিফুল ইসলাম আদিব, এই যে বিবাদমান পরিস্থিতি, এর সুযোগে এই যে আওয়ামী লীগ বা ধারণা করা হচ্ছে এই নাশকতাগুলো করছে ফ্যাসিবাদের দোষরা, এই সুযোগে তাদের রাজনীতিতে প্রথমত একটু সুযোগ তৈরি হবে কিনা? প্রথম একটা বিষয় বলি, সাথে এখানকার মিডিয়া স্ট্র্যাটেজির একটু সমালোচনা করতে চাই। এখানে আওয়ামী লীগ এখানে সন্ত্রাস করতেছে, এবং আওয়ামী লীগ তো শুধু সন্ত্রাস না, আওয়ামী লীগ দলই হচ্ছে সন্ত্রাসী সংগঠন। আপনি স্বাধীনতার পরেই একটা স্বাধীন দেশে তাকে জাসদের হাজার হাজার নেতাকর্মীকে মেরে ফেলতে হয়েছে, ডাকসুর প্রথম নির্বাচনে ব্রাশ ফায়ার করে 7 জনকে তার মেরে ফেলতে হয়েছে। তা আওয়ামী লীগের রাজনীতি হয়েছে এটা। এবং এরপরে আপনি যদি দেখেন 96 পরে আবার ক্ষমতায় আসার মাধ্যমে সে যেটা করলো, এবং 8-এর পরে তো তার সন্ত্রাস ইতিহাস আছে। ফলশ্রুতিতে এখানের বাংলাদেশের সবচেয়ে যেটা সমস্যা হচ্ছে, এখানকার কলকাতা কেন্দ্রিক, দিল্লি কেন্দ্রিক যে একটা বাইবেল বানানো হয়েছে, বাইবেলটা বানানো হয়েছে যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দল হইলে তার জন্য সব খুন মাপ। মুক্তিযোদ্ধারা যদি ধর্ষণ করে তাহলে হেডলাইন লিখবে যে ধর্ষণ করে যদি সে ধরা খায়, হেডলাইন লিখবে না যে অমুক মুক্তিযুদ্ধ ধর্ষণের কারণে ইয়া হয়েছে, লিখবে যে মুক্তিযোদ্ধাকে হচ্ছে জুতা পেটা করা হয়েছে। এই যে আওয়ামী লীগ, আমার মনে আছে স্পষ্ট 2001 থেকে 6-এর মতন আপনি প্রত্যেকটা নিউজ লাইন দেখলে দেখবেন যে প্রো লিবারেশন পার্টি, অ্যান্টি লিবারেশন পার্টি। অ্যান্টি লিবারেশন পার্টি বলে বিএনপি জামাতকে একটা ব্র্যাকেট বন্দি করা হতো, প্রো লিবারেশন বলে। ফলে এখন যদি এই যে
সন্ত্রাস হচ্ছে আগুন সন্ত্রাস, এখানে যদি স্পষ্ট করে এভাবে স্পষ্ট বার্তাটা না দেওয়া হয় যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী গণহত্যাকারী আওয়ামী লীগ সন্ত্রাসের মাধ্যমে দেশে হচ্ছে অরাজকতা করছে, তাহলে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন না। যে অপরাধী তাকে স্পষ্ট করে অপরাধী বলতে হবে, কিন্তু আপনি যদি তাকে, যেহেতু আওয়ামী লীগ মানে এটা হচ্ছে একই সাথে বাংলাদেশের ধরেন তথ্য প্রযুক্তির ইয়ার ফলে এবং মিডিয়ার মানে বেড়ে ওঠাটা হয়েছে 8-এর পরে, মানে অনেকগুলো টেলিভিশন একসাথে, ফলে ফুল মিডিয়ার যে সেটেলমেন্ট সেটা তো আওয়ামী লীগের ব্যবসায় লুটেরার যে সেটেলমেন্ট, ফলে তারা ওই ফ্রেমিংটা করে না, মানে ধোঁয়াশা। যেমন ধরেন এখনো বলতেছে যে কারা দিচ্ছে, এটা তো স্পষ্ট। আচ্ছা, ভারত সরাসরি ইন্ধন দিয়ে আওয়ামী লীগের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম করছে। আর আওয়ামী লীগ বাংলাদেশে সন্ত্রাসী হতে কেন সাহস পায়? কারণ আওয়ামী লীগের দিন শেষে দৌড়ায়া পাশের দাদার বাড়ি যাওয়ার সুযোগ আছে। আচ্ছা আচ্ছা, তো এই যে তার পাশের বাড়ি যাওয়ার সুযোগ আছে, তো এইটার কারণে মূলত তারা এই সন্ত্রাসীগুলো করে। ফলে বিএনপি বলেন, জামাত বলেন, ইভেন অন্য কোনো দলের এই লেভেলের করা সম্ভবই না। ফলে এই যে তার যতগুলা বাসে সন্ধ্যা থেকে 8টা বাসে আগুন দিচ্ছে, আপনি হচ্ছে এখানকার আওয়ামী বুদ্ধিজীবী, আওয়ামী লুটেরার ব্যবসায়ী, আওয়ামীদেরকে যেহেতু পিটানো হয় নাই, ফলশ্রুতি গণপ্রতিরোধে তাদেরকে যেহেতু ক্ষমা করে দেওয়া হয়েছে, এবং সেটা দেখেছি আমরা অভ্যুত্থানের পর দলগুলো তারা মানে মহা ক্ষমা ঘোষণা করছেন। তো ফলশ্রুতিতে হত্যা অপরাধীকে তো ক্ষমা হয় না, অপরাধীকে অপরাধের মাসুল আদায় করে নিতে হয়। তো এইটারই হচ্ছে প্রায়শ্চিত্ত এখন হচ্ছে রাজনৈতিক দলগুলোকে দিতে হবে। নবীল নবী, আমি আমাদের যে এই একটু সময় কম, আপনি যেহেতু ঢাকায় রাজনীতি করেন, রাজধানীতে একটি গুরুত্বপূর্ণ স্থানে, এই যে সন্ত্রাসগুলো হচ্ছে, এগুলো প্রতিরোধে সরকার তো সচেষ্ট আছে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে আপনাদের কোনো এই বিষয়গুলো নিয়ে আপনারা চিন্তা করছেন কিনা? কেন 13ই নভেম্বর যদি ডেট ঘোষণা হয়, দেন আবার রায়ও ঘোষণা হবে, তারও একটা ডেট হবে, তো সেই জায়গা থেকে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির কি ভূমিকা, বা আপনারা কি করবেন? আসলে 13 তারিখে রায়কে ইস্যু করে এখানে আওয়ামী লীগ চাচ্ছে যে একটা ভীতি সন্ত্রাস সারা বাংলাদেশে। আপনারা আশ্বস্ত করবেন কিভাবে জনগণ? হ্যাঁ, তো এখন এটা সরকার কিভাবে প্রতিরোধ করবে, এটা সরকারের দায়িত্ব বেশি। তবে আমাদের দল থেকে এমন কোনো নির্দেশ নাই যে তাদের প্রতিরোধ করতে হবে, তাদের বাধা দিতে হবে। তবে আমরা মানসিকভাবে আমরা সবসময় প্রস্তুত থাকি যে আওয়ামী লীগ যাতে সারা দেশের নৈরাজ্য এবং দেশে একটা অশান্ত পরিবেশ না করতে পারে, সে প্রচেষ্টা, সে নজরদারিতে আমরা থাকবো। ধন্যবাদ নবীল নবী। আমাদের আরেকটা বিরতি নেওয়ার সময় হচ্ছে। দর্শক, আমরা একটা বিরতি যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। আরিফুল ইসলাম আদিব, এনসিপি কিভাবে ইলেকশনে যাচ্ছে সে বিষয়ে এখনো দেশের মানুষের কাছে স্পষ্ট বার্তা যাচ্ছে না, কেননা ছাত্র প্রতিষ্ঠাদের একজন স্বতন্ত্রভাবে নির্বাচন করার কথা বলছেন, এনসিপি এখনো প্রার্থী ঘোষণা করেনি। সব মিলিয়ে আসলে এনসিপি নির্বাচনে কিভাবে আছে আমরা একটু জানতে চাই। এনসিপি সবসময় প্রাথমিকভাবে আমরা অগ্রাধিকার দিয়েছিলাম যে জুলাই সনদের বাস্তবায়নের রূপরেখা স্পষ্ট হোক, এখানকার বিচারের যে বিষয়টি আছে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার, কারণ এই যে নাশকতা অগ্নিসন্ত্রাস যেটা করতেছে আওয়ামী লীগ, সেইটা কিন্তু এই 13 তারিখের রায়ের ঘোষণাকে কেন্দ্র করে তারা তাদের একটা অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে। তো ফলশ্রুতিতে এই বিচারের দৃশ্যমান এবং এরপরে নির্বাচন, তো ফলশ্রুতিতে এনসিপি মূল দুটি রাজনৈতিক যে এজেন্ডা সেটায় ফোকাস, এবং একই সাথে আমাদের এনসিপির বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কাজ করছেন। এখন পর্যন্ত আমাদের কোনো প্রার্থীর আসন ওইভাবে চূড়ান্ত হয়নি, এবং একই সাথে কোনো জোটের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, বরঞ্চ আমরা বক্তব্য দিয়েছি জুলাই সনদ বাস্তবায়নের বিষয় যেই দল এই অঙ্গীকারবদ্ধ হবে এবং দৃশ্যমান এবং স্পষ্ট অবস্থান গ্রহণ করবে সেই দলের সাথে এনসিপি জোট হইতে পারে, এটা সনদের বাস্তবায়নের সাপেক্ষে। ধন্যবাদ আরিফুল ইসলাম আদিব। বেশ, আসাদুজ্জামান ফুয়াদ, বড় দলগুলোর বাইরে বাংলাদেশে বহু মত পথের দেশ, এবি পার্টি আন্দোলন সংগ্রামে ছিল, কিন্তু নির্বাচনে এবি পার্টি কিভাবে যাচ্ছে? এককভাবেই কি যাচ্ছে না জোটবদ্ধ হচ্ছে? এখন পর্যন্ত আমরা যেহেতু প্রার্থী ঘোষণা করেছি এবং সবাই যার যার জায়গাতে যার যার এলাকাতে কাজ করছে, কোনো জোটে যাওয়ার ব্যাপারে এখনো কনক্রিট কোনো সিদ্ধান্ত হয়নি, বাট সব দিকের রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ আছে, রেগুলার ওঠা বসা হচ্ছে। সনদের পাশাপাশি আমরা নির্বাচন, ম্যানিফেস্টো এবং আওয়ামী লীগ সাপেক্ষে ভবিষ্যতের গণতন্ত্র, জাতীয় স্বার্থ সব কিছু নিয়ে খোলামেলা কথা বলছি।
কথা বলে হয়তো এটা একটা ডিসেম্বর জানুয়ারিতে গিয়ে আর একটু কনক্রিট সিচুয়েশন আমরা পৌঁছবো। এখনই বলবার মতো কোনো জায়গাতে আসলে আমরা নাই। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড আছে কি এখন অবধি যে সিচুয়েশন? এই মুহূর্তে নাই, এই মুহূর্তে নাই। এই কারণ হচ্ছে যে বিএনপির যে সাইজ, এই সাইজের তুলনায় অন্যান্য দলগুলো আসলে অনেক পার্থক্য এর মধ্যে আর কি। আর আমাদের যেহেতু রাজনৈতিক সংস্কৃতিতে গণতান্ত্রিক মন মানসিকতার ঘাটতি আছে, সেই ঘাটতিটা দলের সিনিয়র নেতৃবৃন্দ নিয়ন্ত্রণ করতে চাইলেও তৃণমূল পর্যন্ত পেরে ওঠেন না। পোস্টার লাগানো, ব্যানার লাগানো, ফেস্টুন ছেড়ে ফেলা। সরকারের ভূমিকা বলবেন, সরকার কি তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে বলেছিলেন অনেকে, সরকার কি? সরকার ওই ভূমিকাতে আছে, নির্বাচন ফেয়ার করবার মানে কাউকে জিতায়া দেওয়া, হারায়া দেওয়া, এরকম কোনো টেন্ডেন্সি সরকারের মধ্যে নাই। তবে ভালো নির্বাচন উঠানোর অনেকগুলো চ্যালেঞ্জ আছে, যেহেতু রাষ্ট্র গত 23-24 বছরে কোনো ভালো নির্বাচন করে নাই, এবং সেই নির্বাচনটাকে ভালো করবার জন্য সরকারের পাশাপাশি রাজনৈতিক দল, বিশেষ করে বড় রাজনৈতিক দলের ভূমিকা সবচেয়ে বেশি। সে যদি তার এলাকাতে, যেমন ধরে নবী ভাই তার এলাকাতে যদি মনে করে আমি আর কাউকে এখানে নির্বাচন করতে দিব না, এটা যে কারোর জন্য নির্বাচন করা এখানে ডিফিকাল্ট হয়ে যাবে। অতএব বড় দলের কাছ থেকে আমরা এই সম্মানজনক আচরণটা চাই, যে গণতান্ত্রিক মূল্যবোধের জায়গা থেকে সে যেন সবাইকে স্পেস, তার নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করা, মূল্যবোধের ভিত্তিতে রাখা, গণতান্ত্রিক ফ্রেমে রাখা, এটা আমরা মানে আশা করি আর কি। ধন্যবাদ আসাদুজ্জামান ফুয়াদ। নবিউল্লাহ নবী, জনাব নবিউল্লাহ নবী, বিএনপি তো প্রার্থী ঘোষণা করেছে, আপনারাও জনসংযোগ করছেন। মাঠের রাজনীতিতে যেমন ওই যে ছোট দলগুলো স্পেস চাইলো বড় দলগুলোর কাছে, যেমন বিএনপি, আপনারা কি মানে বড় দল, বড় সমর্থক গোষ্ঠী হিসেবে এই ছাড় দেওয়ার জন্য প্রস্তুত আছেন নির্বাচনে? আমরা তো বড় দল হিসেবে যেটা বললেন, আমরা তো স্পেস দিতে চাচ্ছি। এখন যদি একটা ছোট দল সে প্রাপ্য যদি 5টা আসনের যোগ্য থাকে, সে যদি বলে আমাকে 50টা দিতে হবে, তাহলে তো হবে না। আচ্ছা, যার যে যোগ্যতা অনুযায়ী যদি প্রাপ্য বিএনপির কাছে আবদার করেন, সেটা হবে সঠিক। অনাবদার কোনো দাবি করলে তো হবে না। যেমন জামাত তো বিশাল আবদার, বিএনপির সাথে আবদার করছে জোট করার জন্য নাকি? বিএনপির সাথে জোট করার জন্য তারা আবদার করে, তাদেরকে বেশি সিট দিতে হবে, বেশি। সে যদি লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন হয়, ধরেন সিট পাবে হয়তো 10টা থেকে 12টা। এখন যদি বিএনপির থেকে 50টা আশা করে, তো বিএনপির তো কোনোভাবে সম্ভব। আর ছোট দলগুলো, আরো ছোট ছোট দল আছে, আরো চাচ্ছে বিএনপির কাছ থেকে। হ্যাঁ, সবাই চাচ্ছে। এখন যদি সবারই যদি কম বেশি করে যাওয়া যায়, তাহলে এটা সমঝোতা হওয়ার সম্ভাবনা। যদি এখন জামাত বারবার একই বলতেছে তাকে 50টা দিতে হবে, 60টা দিতে হবে, এটা অন্যান্য দলের চাহিদা খুব কম। জামাতের হলো জামাত যখন যে কোনো সরকারি আসুক না কেন, তার দাবিটা বেশি থাকে, শেষ পর্যন্ত কারোর সাথে তার হয় না, সমঝোতা হয়। ধন্যবাদ নবিউল্লাহ নবী। আমাদের সময় শেষ হয়ে এসছে। জনাব নবিউল্লাহ নবী, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং আরিফুল ইসলাম আদিব, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে। শুভরাত্রি।